মহানগরীতে জলাবদ্ধতা একটি ভয়াবহ সমস্যা। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা আরও তীব্র হয়। আবার বৃষ্টি হলে মহানগরীর অনেক নিচু এলাকা তলিয়ে যায়, যা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। আমাদের প্রতিটি মহানগরীতে এই সমস্যার চিত্র প্রায় একই রকম। তবে বিভিন্ন মহানগরীর ভৌগোলিক অবস্থানগত কারণেও জলাবদ্ধতার নানা সমস্যা সৃষ্টি হয়। বর্ষায় নগরের নিম্নবিত্ত মানুষের জীবন সবচেয়ে বেশি শোচনীয় হয়ে ওঠে। প্রতিদিনের আয়ে যাদের প্রতিদিনের সংসার চলে, তারা যদি বৃষ্টির কারণে একদিনের জন্য কর্মহীন হয়ে পড়ে, সেই একদিনও হয়তো তাদের ঠিকমতো আহার জোটে না। এ সময় রিক্সা চালক ও ফুটপাতের হকারদের আয় রোজগার কমে যায়। বর্ষা শুরুর আগেই এদেশে প্রতি বছর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে কয়েক দফা ভারী বৃষ্টিপাত হয়ে থাকে, আর এর মাধ্যমে শুরু হয় নগর জীবনের দুর্ভোগ। বৃষ্টির পানিতে সড়কে যানবাহন আটকে যায়, আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, সড়কে পানি জমে থাকে, বাস, ট্রাক, প্রাইভেট কার, রিক্সা, সিএনজি, অটোরিক্সা সহ সব ধরনের যানবাহন রাস্তায় আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই অবস্থা চলতে থাকে পুরো বর্ষা মৌসুম জুড়ে। বিপুল জনসংখ্যার ভারে নুয়ে পড়েছে রাজধানী শহর ঢাকা। জুন থেকে অক্টোবর পর্যন্ত আমরা বর্ষা মৌসুম বলি বা মনসুন। তো বর্ষায় বৃষ্টির যে ডিস্ট্রিবিউশনের প্যাটার্ন, সেটা হলো যে নর্মালি বর্ষাকালে 80% বৃষ্টি হয়। আর বড় মহানগরের কথা বললে, যেমন ঢাকা বছরে প্রায় 2000 মিলিমিটার বৃষ্টি রিসিভ করে, তার মধ্যে সিগনিফিকেন্টলি বর্ষাকালে হয়। চিটাগং মহানগরীও একটু বেশি, অ্যারাউন্ড 3000 মিলিমিটার বৃষ্টি হয় ওখানে। এখন এই বৃষ্টি খুবই নর্মাল আমাদের মনসুনে, এবং সেটা অনেক প্রলং। হ্যাঁ, কিন্তু আমাদের শহরগুলা, বিশেষ করে ঢাকা এবং আমরা যদি চট্টগ্রাম মহানগরের কথা বলি, এখানে ধরেন অনেক মানুষ, বিশেষ করে ঢাকা, এখানে 2.5-3 কোটির মানুষ মহানগরীতে, এবং সেখানে প্রচুর ডেভেলপমেন্ট। আমরা দেখি কয়েক লাখ বিল্ডিং। হ্যাঁ, তো একসময় ঢাকা শহরে প্রচুর ওয়েটল্যান্ড ছিল, জলাভূমি, যেটা ওয়াটার রিটেনশন হিসেবে কাজ করতো। আশপাশে নদীগুলো ছিল, নদীর সাথে এই যে ন্যাচারাল চ্যানেলগুলা, ওয়েটল্যান্ডগুলো কানেক্টেড ছিল। তো বিশেষ করে বর্ষাকালে যে বৃষ্টি হতো, সেটা এই স্টর্ম ওয়াটার ওয়েটল্যান্ড রিটেন করতো। কিন্তু ওভার দ্য পিরিয়ড আমরা এই ওয়েটল্যান্ডগুলো ভরাট করেছি, বিল্ডিং করেছি। হ্যাঁ, আমাদের ড্রেনেজ সিস্টেম খুবই পোর, এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা জানি আমাদের এই যে দৈনন্দিন যেসব ওয়েস্টেজ, তার একটা সিগনিফিক্যান্ট পার্ট সেটা আমরা আসলে কালেকশন করতে পারি না। হ্যাঁ, এবং সেটা এই আমাদের ড্রেনকে ব্লক করে দেয় অ্যান্ড আলটিমেটলি, এবং ওভার দ্য পিরিয়ড যেটা বলেছি যে ওয়েটল্যান্ডগুলো ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের ন্যাচারাল যে রিজার্ভার, হ্যাঁ, সেটা ড্রাস্টিক্যালি কমে গেছে। যার ফলে এখন বৃষ্টি হলে, বৃষ্টি স্বাভাবিক আছে, অনেক সময় হতে পারে যে বর্ষাকালে হয়তো একটু বেশি বৃষ্টি হয়, অনেক সময় যে সিজনাল ডিস্ট্রিবিউশন আছে, সামার টাইমের 15% রেইনফল সেটা হয়তো কম হয়। হ্যাঁ, অনেক সময় হতে পারে যে শর্ট ডিউরেশন হেভি রেইনফল হয়, তো সেটা শহর ড্রেনেজ সিস্টেম খারাপ থাকার কারণে হ্যাঁ সে নিতে পারে না। তো এই কারণে ওয়াটার লগিং হচ্ছে। একটি মহানগর হিসেবে ঢাকায় যে নাগরিক সুবিধা থাকার কথা, বাস্তবে তার সামান্যই আছে। 1.5 কোটিরও বেশি জনসংখ্যার এই মেগাসিটিতে নাগরিক সমস্যার অন্ত নেই। মশার উপদ্রব, যানজট, ব্যস্ত সড়ক দখল করে সমাবেশ, ফুটপাতে হকারদের দৌরাত্ম্য, এসব সমস্যার পাশাপাশি এখন একটি বড় সমস্যা জলাবদ্ধতা। ঢাকা মহানগরীর সৌন্দর্য নষ্ট করে ছোট সরু গলির পাশে গড়ে উঠছে বহুতল আবাসিক ভবন। পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমতে দেখা যায়। বর্ষাকালে এ জলাবদ্ধতা ভয়াবহ রূপ ধারণ করে। বর্ষা মৌসুমে নগর জীবনের সবচেয়ে বড় দুর্ভোগের নাম জলাবদ্ধতা। এ জলাবদ্ধতা যানজটের মাত্রাও বাড়িয়ে দেয়। তাই জলাবদ্ধতা নিরসনের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নগরীর খালগুলো পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেয়। তবে জলাবদ্ধতার নগরী চট্টগ্রামে অনেক বছর পরে এবার
অতিবৃষ্টিতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের বিশেষ তৎপরতায় সিটি কর্পোরেশন সহ অন্যান্য কর্তৃপক্ষ এবার জলাবদ্ধতা নিরসনের আগাম প্রস্তুতি নিয়েছিল। সে আগাম প্রস্তুতির সুফল পেয়েছে চট্টগ্রামবাসী। এ ধরনের আগাম প্রস্তুতি ও পরিকল্পনা রাজধানী শহর ঢাকার ক্ষেত্রেও নেওয়া জরুরি। ঢাকা শহরে মোট খালের সংখ্যা ১৫ বেশি, তবে এখন অনেক খালের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। নগরীতে খাল ও নদী ভরাট করে নির্মাণ করা হয়েছে শিল্প কারখানা ও ভবন। যে খালগুলো এখনও অবশিষ্ট আছে সেগুলোর অবস্থাও শোচনীয়। নগরীর এসব খালের দ্রুত সংস্কার ও সংরক্ষণ প্রয়োজন। খাল, নদী, নালা এগুলি হচ্ছে একটা শহরের কিন্তু আপনার লাইফ লাইন। এগুলিকে রক্ষা করা দরকার। যেমন যদি আমরা মনে করি যে বৃষ্টি হলে এই খালগুলি নদী নালার মধ্যে পানি নিয়ে যায়, তাহলে এগুলিকে দখল দূষণের হাত থেকে আমাদের সামাজিক একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। ২ নম্বর হচ্ছে যত্রতত্র ময়লা ফেলা যাবে না, যেগুলো আসলে ড্রেনেই যায়। আর নগরের মধ্যে জোনিং করা, যে কোন জোনে আমরা কি ধরনের করব। যেমন যে জায়গাটা আপনার ওয়েটল্যান্ড, গ্রিন এরিয়া, এগুলি সব আমরা ক্রমাগতভাবে ভরে ফেলতে পারি না পুকুরগুলি। তার ফলে কিন্তু এই জলাবদ্ধতা আরও বাড়বে এবং এইটাকে প্ল্যানিং করা, সেই সাথে জনগণকে সম্পৃক্ত করা, সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। কারণ সরকারি উদ্যোগের পাশাপাশি মানুষকে বুঝতে হবে যে এর ক্ষতিকর কুফলগুলি নগরবাসী কিন্তু ভোগ করে। তো এই দখল, দূষণ, আবার অন্যদিকে দেখি বিভিন্ন ইন্ডাস্ট্রি বা অন্যান্য ক্ষেত্রে সরাসরি ময়লা পানি বা অন্যান্য বজ্র নদীর মধ্যে ফেলানো হয়, খালের মধ্যে ফেলানো হয়। তার ফলে কিন্তু আরও বেশি পরিবেশ এবং প্রতিবেশের উপর ঝুঁকি নিয়ে আসে। ঢাকা শহরের ভেতরে এখনও অনেক খাল রয়েছে এবং মহানগরীর চারপাশে রয়েছে বেশ কয়েকটি নদী। ফলে শহরের জলাবদ্ধতা নিরসন করা অসম্ভব কোনো বিষয় নয়। নদীবেষ্টিত শহরে সুপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করা বা জলাবদ্ধতা নিরসন করা অনেকটা সহজ। ঢাকা মহানগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য শতবর্ষ আগে বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ স্যার প্যাট্রিক গেডিস ঢাকা শহর ও এর আশপাশের নদী, খাল ও জলাধারগুলো সংস্কার ও সংরক্ষণের উপর গুরুত্ব আরোপের কথা বলেছিলেন। অল্প একটু বৃষ্টি হলেই আমাদের নগরগুলি জলাবদ্ধতা, নগর বন্যার শিকার হয়। এর প্রধান কারণ যে সমস্ত উপাদান এখানের মধ্যে আছে সবগুলি আসলে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে ব্যবস্থাপনা করতে পারছি না। যেমন ধরেন আমাদের পর্যাপ্ত খাল, নদী, নালা নেই, সেগুলি কিন্তু কানেকশনও নাই, অনেক জায়গায় দখল হয়ে গিয়েছে। ঢাকা শহরে একসময় 52টা খাল ছিল, এখন কাগজ কলমে 25টা আছে। তো আরেকটা হচ্ছে যে শহর ধীরে ধীরে আরবান হচ্ছে, নগরায়ন হচ্ছে এবং মানুষের প্রতিনিয়ত শহরে চলে আসছে। একটা পরিসংখ্যান বলছে 2050 সাল নাগাদ 2/3 অফ দ্য কান্ট্রিজ পপুলেশন শহরে আসবে, যার ফলে এই অতিরিক্ত মানুষের চাপে শহর নগরায়ন হচ্ছে এবং জলাভূমি, আপনার গ্রিন এরিয়া, ওপেন স্পেস এগুলি ভরে আমরা আসলে বিল্ডিং, নগর করছি, রাস্তাঘাট বানাচ্ছি এবং মাটির নিচে পানি যেতে পারছে না, পানি জমে থাকতে পারছে না। নানা কারণে আমরা দেখছি যে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা হচ্ছে। এছাড়াও বজ্র ব্যবস্থাপনা, আমাদের প্রায় 30% বজ্র আমরা ব্যবস্থাপনা করতে পারি, বাকিটা কিন্তু এই খাল, বিল, নদী, নালা, ড্রেনের মধ্যেই যাচ্ছে। তো এরকম অনেক কারণে আমরা আসলে এই যে প্রস্তুতির জায়গাটা, আমরা এই বন্যার ক্ষেত্রে, আমরা দুর্যোগ মোকাবেলা বা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আসলে পিছিয়ে আছি। দ্রুত বর্ধিষ্ণু চট্টগ্রাম মহানগর বেড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। এই মহানগরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাও গড়ে ওঠেনি। জনগণ সাধারণত ড্রেন, নালা, খালকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করে। এ বর্জ্য প্রতিবন্ধকতা তৈরি করে পানি নিষ্কাশনে বাধা দেয়। এছাড়া পাহাড় ক্ষয় এ অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। বেপরোয়া পাহাড় ধ্বংসের মাটি ও বালি ড্রেন, খাল ভরাট করে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়। অন্যদিকে চট্টগ্রাম মহানগর সাগর সংলগ্ন হওয়ায় এখানে জলাবদ্ধতার প্রভাব প্রকট।
নগরের নিচু এলাকাগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.5 থেকে 3 মিটার উঁচু, অথচ এখন সর্বোচ্চ জোয়ারের উচ্চতা 5 মিটারের বেশি রেকর্ড করা হচ্ছে। ফলে নিচু এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া চট্টগ্রাম মহানগরী একটি সাইক্লোন প্রবণ এলাকা। বর্ষায় সাইক্লোনের প্রভাবে জলোচ্ছ্বাস ও বৃষ্টি দুটোই বেড়ে গেলে পরিস্থিতি হয়ে ওঠে আরও বিপর্যয়কর। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন। চট্টগ্রাম মহানগর কথা বললে এটা একটা খুবই সুন্দর ন্যাচারাল জিওগ্রাফিক কনটেক্সট। সেখানে পাহাড় আছে, তারপরে ওখানে প্রচুর ওয়েটল্যান্ড ছিল, হ্যাঁ, খালগুলা ছিল এবং কানেক্টেড টু দি সি বা বড় নদী। তো কিন্তু আমরা এগেইন ওখানেও ড্রেনেজ সিস্টেমটা নষ্ট করেছি, যার ফলে পাহাড় থেকে যখন প্রচুর বৃষ্টির পানি, স্টর্ম ওয়াটার আসে, স্বাভাবিকভাবে ওয়েটল্যান্ড রিটার্ন করতে পারে না, এবং চ্যানেল দিয়ে যে পাস করবে ন্যাচারাল যে চ্যানেলগুলো, সেগুলো সব ব্লক থাকার কারণে ওয়াটার লগিং হয়ে যাচ্ছে। এর আওতায় কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত সড়ক নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে। আরও রয়েছে মহানগরীর বহদ্দারহাট বারুইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন। ইতোমধ্যে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড কাজ শেষ হয়েছে। একই সাথে পাহাড় কাটা ঠেকাতে হবে এবং কেটে ফেলা অংশ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আবর্জনা অপসারণের ক্ষমতা বাড়ানোও জরুরি। মহানগরীর নালা খালে আবর্জনা ফেলা বন্ধ করতে উদ্বুদ্ধকরণের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। বরিশাল সম্পর্কে বলা হতো ধান নদী খাল, এই নিয়ে বরিশাল। শহর জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা খালগুলো একসময় বরিশালের প্রাণ শক্তি ছিল। অথচ খাল নদীর শহর হিসেবে খ্যাত বরিশাল আজ মারাত্মক জলাবদ্ধতার মুখে। এখন সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায়, অচল হয়ে পড়ে জনজীবন। একসময় বরিশালে 24টি মূল খাল ও অসংখ্য শাখা খাল ছিল। 3000-এরও বেশি সরকারি বেসরকারি দিঘি ও পুকুর ছিল। এখন এর অনেকগুলোই নেই। নগরবাসীর ভোগান্তি লাঘবে নগরের মৃত খালগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশালের পরিবেশবাদী সংগঠন ও নাগরিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে খাল পুনরুদ্ধার করে পানি প্রবাহ সচল করতে একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। আশা করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরের 29টি খালের উন্নয়ন, পুনর্খনন ও আধুনিকায়ন করা সম্ভব হবে, আর এর মাধ্যমে নিরসন হবে বরিশাল মহানগরীর জলাবদ্ধতার। মহানগরীর খাল ও জলাশয় ভরাট করে গড়ে ওঠা দখল নির্ভর উন্নয়নই প্রতিটি মহানগরীর জলাবদ্ধতার মূল কারণ। এজন্য খাল খনন প্রকল্প বাস্তবায়নের আগে অবশ্যই প্রতিটি খালের সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করতে হবে। উৎস ও পতন মুখে যেসব স্থাপনা পানি প্রবাহে বাধা তৈরি করছে, সেগুলো অপসারণ না করলে খাল খননের সুফল মিলবে না। তাই নগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ বেশি প্রয়োজন। জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত নগরায়ন, নর্দমা ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং খাল ও জলাশয় সংরক্ষণের মতো পদক্ষেপ নেওয়া তাই বেশি জরুরি। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রাকৃতিক ও মানব সৃষ্ট যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবসময় কার্যকর ভূমিকা পালন করে থাকে। আমাদের যে নগরের যে খালগুলি আছে, আপনার ড্রেনগুলি আছে, এগুলিকে মানে সংরক্ষণ করা এবং জলাভূমি যেগুলি আমরা বলি বিল বা পুকুর, এগুলিকে সংরক্ষণ করা, এগুলি যাতে দখল না হয়ে যায়। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে বৃষ্টির পানি এইগুলি দিয়েই প্রবাহিত হয়, এগুলি ধরে রাখে। আর 2 নম্বর হচ্ছে বিল্ডিং কোডে যে বলা আছে যেটুকু এরিয়া ছাড় দিতে হবে শহরে, এবং প্রত্যেকটা শহরেরই এখন দেখা যায় যে মাস্টার প্ল্যান আছে, যেমন রাজুকের মাস্টার প্ল্যান, সেই অনুসারে নগর বিস্তৃত করতে হবে, নগর পরিকল্পনা মাফিক গঠিত হতে হবে।
আদারওয়াইজ আনপ্ল্যান্ড সিটি কিন্তু আরও বেশি জলাবদ্ধতা নিয়ে আসবে। স্কুল লেভেল থেকে আসলে বুঝতে হবে যে আমরা এই যে একটা নগরীকে সুন্দর, একটা নির্মল বাতাস, একটা সবুজ নগরীর দিকে আমাদের যেতে হবে এবং এই মুহূর্তে গ্রিন এরিয়া বাড়ানো, ধরে রাখা, অবৈধ দখল উচ্ছেদ, খালগুলিকে অ্যাক্টিভ করা, প্লাস হচ্ছে জোনিং করা, কোন জোনটা আমার জলাভূমি, কোনটা নদীর প্লাবনভূমি, সেগুলিকে রক্ষা করা এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের বজ্র ব্যবস্থাপনার উন্নতি করতে হবে যাতে আমরা খাল, বিল, নদী নালায় বজ্র সরাসরি না ফেলাই। আর ইন্ডাস্ট্রি বা ওই যে বাসাবাড়ির যে আপনার বজ্র পানি, সেগুলিকে কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানের মাধ্যমে ট্রিট করে আপনার জলাভূমিতে বা নদীতে ফেলতে হবে। ওইটাও কিন্তু আর একটা আপনার দূষণ করছে নদীকে এবং সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি অনেক বেশি এই জলাবদ্ধতা এবং অন্যান্য কারণে আপনার যে খালগুলি সেগুলি ভরে যায়। আরবান এরিয়ার একটা মানে কমপ্লিট এখন যে কনসেপ্টটা বলে আপনার স্পঞ্জ সিটি, পানি ওই জায়গায় ধরে রাখা, নগরকে আসলে নেচার বেস সলিউশন, প্রকৃতি বান্ধব সলিউশনের মাধ্যমে নগরকে নিয়ে আসতে হবে। সবুজ অনেক জায়গায় বলে, যেমন ধরেন ঢাকাকে আমরা বলতে পারি সবুজায়ন ঢাকা বা সবুজ ঢাকা, এরকম পদক্ষেপ নেওয়া যেতে পারে যাতে আমরা আসলে মাল্টিপল বেনিফিট পাই। একটা রিক্রিয়েশন হয়, গ্রাউন্ড ওয়াটার লেভেল রিচার্জ হয়, আপনার একটা জায়গা থেকে গেলেও ভালো লাগে, কার্বন ক্যাপচার হয়, অক্সিজেন থাকে। তো এই জন্য নগরকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে এবং সেখানে নগরবাসীর একটা ভূমিকা আছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে নগর জীবনকে রক্ষা করতে হবে। দীর্ঘদিনের চিহ্নিত এ সমস্যা যুগ যুগ ধরে চলতে পারে না। আধুনিক প্রযুক্তির এই যুগে নগর পরিকল্পনা বাস্তবায়ন করা অসম্ভব কোনো বিষয় নয়। সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগে প্রতিটি মহানগর জলাবদ্ধতা মুক্ত হবে। বর্তমান সরকারের কাছে এই প্রত্যাশা নগরবাসীর।